ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, আমি দীপেন রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে। আর রাজ্যের তথা দেশের যে লোকসভা নির্বাচন হচ্ছে সেই দিকে কিন্তু আমরা নজর রেখেছি। বিভিন্ন নিউজ আপডেট সকাল থেকে আপনারা দেখছেন। লোকসভাকে নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের খবর আপনাদের সামনে তুলে ধরছি আমরা নিউজ ভ্যানগার্ড। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো দুজন বিশেষ অতিথি এসে জুড়ে গেছেন। আমাদের সঙ্গে এসে জুড়েছেন এসওসিআই নেতৃত্ব সঞ্জয় চৌধুরী এবং জুড়েছেন বিজেপি নেতৃত্ব তথা সাংবাদিক নবেন্দু ভট্টাচার্য। আপনাদের দুজনকেই স্বাগত। আপনাদের সঙ্গে অবশ্যই আমরা কথা বলবো, কিন্তু দর্শক বন্ধুরা তার আগে চলুন আমরা সোনামুড়া থেকে আমাদের প্রতিনিধি অমিতের রিপোর্ট আমরা দেখিনি। পাশাপাশি সেখান থেকে সিপিআইএম বিধায়ক শ্যামল চক্রবর্তী কি বলছেন এবং বিদায়ী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কি বলছেন তাও আমরা শুনবো। কিন্তু প্রথমে অমিতের রিপোর্ট আমরা দেখে নিই সোনামুড়া থেকে। শাসক গোষ্ঠী মানুষের ভোটাধিকার ঠিক মতো থাকুক এটাই চায়, ভোটার তালিকা তৈরি থেকে আরম্ভ করে ভোট দেওয়া পর্যন্ত এইটাকেই তারা বাধা দিতে চায়। সকালবেলা 7টার আগে মানে 5টা থেকে অ্যাকচুয়ালি ভোট কেন্দ্রে পুলিং এজেন্ট যারা তারা যেতে শুরু করে, কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গার মধ্যে পুলিং এজেন্ট যাতে না যেতে পারে তারা বাধা তৈরি করে। আগের দিন রাত্রে ধমক দেয়, আজকেও বাধা তৈরি করে এবং অনেক জায়গায় দৈহিকভাবে আক্রমণ করে। পুলিং এজেন্ট দৈহিকভাবে আক্রমণ করে সেখানে তাদেরকে বের করে দেয়। তাতে সবগুলি কনস্টিটিউন্সির মধ্যে এই ঘটনা ঘটেছে, সবগুলি। দুর্গাপুরে, খুব দুর্গাপুরে এই ঘটনা ঘটেছে। এনসিনগরে কিছুটা থাকার পর বের করে দিয়েছে। নির্ভয়পুরে এটা তো টিভিতে এসেছে সমস্ত কিছু, এগুলি বের করে দিয়েছে। সোনাপুরে বের করে দিয়েছে, উরমাইতে কেন্দ্রগুলিকে বের করে দিয়েছে। এইভাবে বিভিন্ন জায়গায় পুলিং এজেন্টদের বের করে দিয়েছে, কিন্তু তারপরেও মানুষ সাহস করে ভোট কেন্দ্রে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে আমি বলছি যে বেলা 11টা পর্যন্ত মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ভোট দিচ্ছিল। হ্যাঁ, নিরাপত্তা বাহিনীও সে ব্যবস্থা করেছিল। তারা নানান রকমভাবে চেষ্টা করেছে যে বিরোধী দলের, বিশেষ করে ইন্ডিয়া জোটের যিনি প্রার্থী আশিস কুমার শাহ, ওনার হাত চিহ্নের মধ্যে তারা এই একটা স্টিকার সেখানে লাগিয়ে দেয় বিভিন্ন বুথের মধ্যে। আমরা সবগুলি অবজেকশন করছি এবং নির্বাচন কমিশনও অনেক জায়গার মধ্যে ব্যবস্থা নিয়েছে, স্টিকার করে দিয়েছে, স্টিকার লাগিয়ে দেয় যাতে ওইটা না দেখে। এই ধরনের ব্যবস্থা সেখানে তারা করেছে বিভিন্ন জায়গার মধ্যে। আর 8-10টা বুথের মধ্যে দেখা গেছে আমাদের মহকুমার মধ্যে, সেখানে বিশেষ করে ইন্ডিয়া জোটের যে লোকজনরা, চিহ্নিত যারা লোক, যারা মিছিল মিটিংয়ে থাকে, তাদেরকে লাইন থেকে দেখে দেখে বের করে দেওয়া হয়েছে। যেটা গরুবান্ধে হয়েছে, সোনাপুরে হয়েছে, এমন অনেক, নির্ভয়পুরে হয়েছে, এমন অনেক জায়গার মধ্যে বের করে দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু করেছে। তারপরেও মানুষ চেষ্টা করছে তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য, মানুষ চেষ্টা করছে। তাতে একটা বিরাট অংশের ভোট যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইন্ডিয়া জোটকে দেওয়ার কথা, চিহ্নিত লোক তারা, তাদেরকে ভোট কেন্দ্রে সেখানে যেতে দেওয়া হচ্ছে। এই ধরনের একটা অবস্থা চলছে, একদম মানে প্রহসনে পরিণত করার চেষ্টা। কিন্তু আমি নির্বাচন কমিশনের আমরা যতগুলি দিয়েছি তারা কিন্তু চেষ্টা করছে, যাচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে যাচ্ছে। হ্যাঁ, বক্সনগরের কিছু জায়গা ছাড়া অন্য জায়গার মধ্যে তারা যাচ্ছে, কিন্তু তারা চলে আসার পরেই আবার সেখানে শুরু হয়ে যায়। কাজে তারাও মানে তারাও তো এক একটা সেক্টরের প্রায় 8টা-10টা বুথ করে তাদের দায়িত্বের মধ্যে আছে। এখন এই বুথে আসলে পরে ওই বুথে গোলমাল করে, ওই বুথটা গেলে পরে এই বুথে গোলমাল করে। এটা তো একটা পরিকল্পিত প্রয়াস। এখন সমস্যা হলো তারপরেও যা বুথ দিয়েছে, এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গার মধ্যে খাওয়া দাওয়া করছে, এই সমস্ত করছে শাসক দলের লোকরা। তাতে একটা আওয়াজ উঠেছে বেলা 1টা-1:30টার পরে যে ভোটার থাকবে সেইটা তারা নিজেরাই ভোট দিয়েছে। এই ধরনের একটা অবস্থা বিভিন্ন জায়গার মধ্যে খবরাখবর আসছে। তারা বিভিন্ন রান্না বান্না করে, খাওয়া দাওয়া করছে, হলিগানদের একত্রিত করছে, তাতে নিজেরা ভোট দেওয়ার জন্য একটা চেষ্টা বেলা 2টার পর থেকে করবে বলে আমাদের কাছে খবর। আপনারা শুনলেন সিপিআইএম বিধায়ক শ্যামল চক্রবর্তী কি ধরনের অভিযোগ করছিলেন। গুরুতর অভিযোগ উনি আনলেন কিন্তু এই মুহূর্তে শাসক শিবিরের ওপর ভোটাধিকার প্রয়োগ করতে দিচ্ছে না। সকাল থেকে আমরা এই ধরনের অভিযোগ শুনছিলাম। পাশাপাশি উনি বললেন যে পোলিং এজেন্টদের দৈহিক আক্রমণও করা হয়েছে, স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে,
আশিস কুমার সাহা, ইন্ডিয়া মঞ্চের প্রার্থী আশিস কুমার সাহার সিম্বলের সামনে বা নামের ওপরে, এবং লাইন থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন চেষ্টা করছে, যেখানে যেখানে কমপ্লেন যাচ্ছে, যা কমপ্লেন ওনারা যখন পাচ্ছেন ওনারা চেষ্টা করছেন, কিন্তু নির্বাচন কমিশনের লোকরা চলে আসলেই, সেখানে পুলিশ চলে আসলেই সেখানে আবার একই রকম ভাবে প্রহসন হচ্ছে, ভোট নিয়ে প্রহসন হচ্ছে। তবে উনি শেষ কথা যেটা বললেন যে দুপুর 1টার পর যা ভোট থাকবে একটা উৎসবের মেজাজে শাসক শিবির সেটা নিজেদেরই ভোট দিয়ে দেবে বলে উনি অভিযোগ করছেন, এমন কথা শোনা যাচ্ছে। আমরা শুনে নেব একবার বিদায়ী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কি বক্তব্য রেখেছেন, কি বলেছেন। যদি আপনি আপনার একটা কিছু বলেন তাদের উদ্দেশ্যে সম্পর্কে না উদ্দেশ্যে। আমি প্রথমে বলি যে একটু যদি আমরা স্টাডি করি, পড়াশোনা করে যদি রাজনীতি করি, আমি তাদের এই আতাতকে আমি নিজে ব্যক্তিগতভাবে এটাকে অন্য বিশালভাবে কিছু দেখছি না। কারণ আমি সবসময় বলি 100 সাল পেলে তো हमें तुमसे प्यार का आज भी है कल भी रहेगा। প্রথম প্রেমটা ছিল চোরি চোরি চুপকে চুপকে, এখন খুল্লম খুল্লা বিয়ে হয়ে গেছে। 2023-এও তো তাদের আতাত ছিল, 2023-এও আমাদের যে বিধানসভা নির্বাচনে সেটা তো তাদের আতাত ছিল। কি রেজাল্ট কি হয়েছে? কংগ্রেস হচ্ছে, সিপিএম আর কংগ্রেস হচ্ছে বেতাল বিক্রম, মানে একটা কাঁধে একটা ভর করেছে। গোটা দেশে সিপিএম কংগ্রেসের কাঁধে বেতাল বিক্রমের মতো ভর করেছে। শুনি গোটা দেশ থেকে সিপিএম কংগ্রেসের অবস্থা খারাপ হয়েছে, আর ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সিপিএম এর উপর ভর করেছে। তার জন্য আজকে সিপিএম এর এই দুরবস্থা। তাদেরকে রিকভারি করা আমি বলবো অন্তর। ওকে, আপনারা শুনলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বিদায়ী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কি বলছেন। উল্লেখযোগ্যভাবে উনি বলছেন সিপিএম এবং কংগ্রেস বিক্রম বেতাল, একজন আরেকজনের কাঁধে চড়ে, জাতীয় স্তরে একজন আরেকজনের কাঁধে স্তরে রয়েছেন, সিপিএম কংগ্রেসের কাঁধে চড়ে রয়েছেন, এবং রাজ্যে কংগ্রেস সিপিএম এর কাঁধে চড়ে চলছেন, এবং তার জন্য এই অবস্থা। এই আতাতকে উনি বলছেন যে এই মুহূর্তে এই আতাত খুল্লাম খুল্লা পেয়ার। আমরা শুনবো আমাদের আজকের অতিথিরা কি বলেন। আপনি শুনলেন নবেন্দুবাবু, এই মুহূর্তে আপনার কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের আরেকবার মনে করিয়ে দিই শ্যামল চক্রবর্তী কি বলেছেন, এবং পাশাপাশি আজ বিরোধীরা যে অভিযোগ করছে ভোট দানে বাধাপ্রাপ্ত হচ্ছে ভোটাররা এবং পোলিং এজেন্টসদের নিয়ে, সেখানে আপনি কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের কাছে আপনি নিজেও গেছেন, সেখানে লিখিত অভিযোগ করেছেন, এবং আপনি বলেছেন যে বিরোধী নেতৃত্বরা প্রভোগ করার চেষ্টা করছে ভোটারদের। একটু যদি বিস্তারিত বলেন আপনাদের কি মন্তব্য। আপনাদের এখানে তো দেখলাম শ্যামলবাবু কি বললেন। শ্যামলবাবু এতক্ষণ যা বললেন, তিনি তার এই রাজনৈতিক জীবনে যে কাজগুলি করেছেন বা ওনার পার্টি ওনাকে দিয়ে যে কাজগুলি করিয়েছেন সেগুলি তো আর এখন করতে পারছেন না। এগুলি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, যেই কাজগুলি ওনারা করেছেন এতদিন। আমি বেশি দূর যাব না। এই গত বিধানসভা নির্বাচন আমার এখনো মনে আছে, আমরা সাংবাদিকদের কষ্ট দিয়েছিলাম। প্রায় রাত 10:30টার সময় আমরা সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হই। ওনার এলাকা থেকে অভিযোগ এসেছিল, এবং সেই অনুযায়ী আমি আর ডক্টর অশোক সিনহা আমরা দুজন মিলে সেই সাংবাদিক সম্মেলনে বসেছিলাম। কিভাবে সংখ্যালঘু অংশের মহিলাকে মারধর করা হয়েছিল ওনার নিজের উপস্থিতিতে আমরা তথ্য প্রমাণ দেখিয়েছিলাম, আচ্ছা, ছবি দেখিয়েছিলাম, সেগুলো কিভাবে করা হয়েছে। অ্যাকচুয়ালি কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এই রাজ্যে যে সমস্ত কার্যকলাপ করেছে তা কেউরই অজানা নয়। ভোটকে কিভাবে প্রহসনে পরিণত করতো তারা এই ভোট আগরতলা শহরের এবং শহরের আশপাশের পরিস্থিতিতে তারা রাজনীতিটা অন্যভাবে করত। এখানে তাদের মানে ওই ডিএআইএফ এর, আপনারা নাম নিতে চাই না, ডিএআইএফ এর তথাকথিত কয়েকজন থাকতো, তারাই পরিচালনা করত। কিভাবে কি করবে, কর্মচারী সংগঠনের মাধ্যমে কিছুটা করত, কিভাবে করতো। আর গ্রাম পাহাড়ে এখন সিপিএম এর এই দুর্দশার কারণটা কি? কারণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেই অংশের মানুষ, গ্রামের মানুষ, সিপিএম এর যে হিংসার দ্বারা ক্ষতিগ্রস্ত। আমরা এই যে পরিবেশ, এই যে হিংসার রাজনীতি, এ থেকে মানুষকে দূরে সরিয়ে আনতে চাই, সেটা আমাদের মতাদর্শগত অবস্থান। আমরা মানুষকে এই সংস্কৃতি, এই যে অপসংস্কৃতি চলছে তা থেকে দূরে সরিয়ে আনতে চাই। কিন্তু আমি এখানে বসে অকপটে আমি বলতে চাই, এই যে সংস্কৃতি দূরে সরিয়ে, মানে মানুষকে দূরে সরিয়ে আনা, এই সংস্কৃতি থেকে সবাইকে, আমাদের কার্যকর্তাদেরও উদ্ধার করে আনা এতটা সহজ না।
কারণ আচ্ছা। এতটা সময়কাল ধরে এই সংস্কৃতিই ছিল, হুম, হুম। বল প্রয়োগ, হ্যাঁ, তাহলে হিংসা। রবীন্দ্র, আপনি কি তাহলে না, 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 আপনারা স্বীকার করছেন আমি- যে আমি- আপনাদের কার্যকর্তা না, না, তা না, করছে? না, না, আমার হ্যাঁ। কথাটা বলতে দেন, আমি হুম। পরিষ্কারভাবে বলছি। হুম, এই মানসিকতাটা কাজ করে, হুম, মানসিকতাটা কাজ করে, কিন্তু আমাদের পার্টির তরফ থেকে এই আপনাদের এখানে ঢোকার মুহূর্ত হুম, একজন বামপন্থী নেতা আমাকে বলছিলেন ওনার বিভিন্ন বিষয়, আজকের কয়েকটা বিষয়, আমরা এই সমস্ত সংস্কৃতি থেকে দূরে সরিয়ে আনতে চাই মানুষকে, হুম, আমরা আমাদের কার্যকর্তাদের সরিয়ে আনতে চাই, কিন্তু একটা মাইন্ডসেট তৈরি করে রেখেছে এই 25 বছর, তার আগে 5 বছর যদি আমি বাদ দিই, আরো 10 বছর, এই সময়কাল, দীর্ঘ সময়কাল ধরে হুম। এরা এই কালচারটাকেই এখানে নার্সিং করেছে, আচ্ছা। ফলে এটা তৈরি হয়েছে, সে থেকে আমরা দূরে সরিয়ে আনতে পেরেছি, এবং আমাদের এই চেষ্টা মানে সফলতা আসছে। আপনি দেখেছেন 18 নির্বাচন, প্রথম নির্বাচন, যেই নির্বাচনের পরে হুম, একটিও রাজনৈতিক সংঘর্ষে কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি, কেউ নিহত হননি, কেউ মারা যাননি। হুম, 23-এর নির্বাচন প্রথমে এরকম নির্বাচন, যে নির্বাচনের আগে এবং পরে হুম, কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। ইতিপূর্বের কোনো নির্বাচন, 18-র আগে যে কোনো নির্বাচনের ইতিহাস আপনি দেখুন, হুম, বাম জমানার শেষ বিধানসভা নির্বাচন হচ্ছে 13, হুম। এই 13 নির্বাচনের পরে কি হয়েছিল, আমি বেশি দূরে যেতে বলবো না আপনাকে, এই আগরতলার পার্শ্ববর্তী এলাকাগুলি আপনি ঘুরে দেখুন, Okay. বটজলা, এই সমস্ত জায়গায়, সেই সমস্ত বেশি দিন আগের তো কথা না, হুম। সেইগুলিতে জানে শ্যামলবাবু তারা কি করেছেন রাজনৈতিক জীবনে। আজকে উনি মানে বার্ধক্য দশা প্রাপ্ত হয়েছেন ওনার যে রাজনৈতিক জীবন, এলাকার মানুষ কি ভুলে গেছে নাকি এই ওকে, সমস্ত আসবো আপনার কাছে কার্যকলাপ? হয়তো, আসবো। আমাদের সঙ্গে সঞ্জয় বাবু রয়েছেন, সঞ্জয় চৌধুরী, এসওসিআইসির নেতৃত্ব, অরুণ কুমার ভৌমিক, এসওসিআইসি এর প্রার্থী এবার পশ্চিম ত্রিপুরা আসন থেকে। সঞ্জয় বাবু, আপনারা কেমন দেখছেন ভোট গ্রহণ? আপনাদের অ্যাঙ্গেল থেকে, আপনাদের নজর থেকে, বা আপনারা তো নিশ্চয়ই ঘুরছেন, আপনাদের নেতৃত্বরাও ঘুরছে, এক। আর 2 নম্বর, যে বিরোধীরা যে অভিযোগটা করছে তার মধ্যে কতটা সত্যতা আছে? শাসকরা যেটা বলছে, শাসক গোষ্ঠী যেটা বলছে যে অবাধ নির্বাচন হচ্ছে, শাসক গোষ্ঠীর বিভিন্ন নেতৃত্ব, নবেন্দুবাবুরা বলছেন যে অবাধ নির্বাচন হচ্ছে, মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে, তার মধ্যে কতটা সত্যতা খুঁজে পাচ্ছেন আপনারা? দেখুন, ভোট যদি আমরা বলি উৎসবের মেজাজে, হুম, আপাত দৃষ্টিতে আজকে আমি বেশি দূর তো যাইনি, আগরতলার আমার নির্বাচনী এলাকা যেখানে ভোট দিয়েছি সেটা হচ্ছে অরুন্ধতিনগর স্কুল। তো সেখানে যাওয়ার সময় এবং লোকজনেরা ভোটই দিয়েছে, সকলেই আপনার লাইন ধরে ভোট দিয়েছে। হুম, কিন্তু এটা হচ্ছে উপরের দৃশ্যটা, হুম, কিন্তু তার পরবর্তীতে দেখলাম যে টিভির মাধ্যমে, আপনাদের সংবাদ মাধ্যম এবং অন্যান্য সংবাদ মাধ্যমে আমরা দেখলাম যে বিভিন্ন অভিযোগ আসছে। ওকে, অভিযোগ আছে, আপনাদের থেকে আরো একটু বিস্তারিত জানবো। আপনি আরেক কি? হ্যাঁ, বলছি, আমারটা একটু শেষ হ্যাঁ। করে দিই। কিন্তু এই জিনিসটা, এর সঙ্গে আমরা অনেক দীর্ঘদিন ধরে পরিচিত। হুম, উৎসবের মেজাজে যদি বলুন, তাহলে আমাদের উঠতি বয়সে বা এর ছোটবেলাতে আমরা দেখেছি দুই সারিতে হুম। কংগ্রেসের একদিকে, আরেকদিকে সিপিএম ঠিক, বা আমি সিপিআই। সেই ইতিহাসগুলোতে যাবো সঞ্জয় বাবু। আমি কিন্তু এই মুহূর্তে একটু গ্রাউন্ড জিরো থেকে, আমাদের প্রতিনিধি অঙ্কিতা রয়েছে, অঙ্কিতা বর্ধন রয়েছে 6 আগরতলার গ্রাউন্ড জিরো থেকে। অঙ্কিতা কি রিপোর্ট দেখায় আমাদের, চলুন একটু দেখে নিই আগে। কিন্তু ভোট আমি এখানে কয়েকজন যুব ভাইদের পেয়ে গেছি, তাদেরও কিন্তু আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ প্রত্যেকেই বলে থাকে। তাই যুবকদের কি প্রত্যাশা সেটাও আমরা অবশ্যই জানবো। ভোট দিতে এসেছেন, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো। একজন যুবক হয়ে কি প্রত্যাশা থাকছে? এটাই মানে দেশের উন্নতি হোক, রাজ্যের উন্নতি হোক, এটাই চাই। ঠিকঠাক ভাবে হ্যাঁ, হ্যাঁ, সঠিকভাবে দিচ্ছেন ভোট? একদম একদম। কতবারই নিয়ে ভোট দেওয়া? এই 4 বার। 4 বার। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু ভালোভাবে ভোট দিচ্ছেন। কেমন লাগছে ভোট দিয়ে? কতবার ভোট দেওয়া? Third time. মাঝবয়সী একজন ব্যক্তি, অনেকবার ভোট দিয়েছেন, অভিজ্ঞতা তো অবশ্যই আছে। কি মনে হয়, প্রত্যাশা কি থাকা দরকার আগামী প্রজন্মের জন্য?
সবার পাশাপাশি থাকবে জীবনে আওতার মধ্যে সামনে যেন এই কি মনে হয় অনেক কোন সময় এসেছে ভোট দিতে? ভাল লাগছে ভোট দিয়ে? প্রত্যেকবার একটা কেমন অনুভূতি থাকে ভোট দিতে? উৎসাহ একটা থাকে? অর্থাৎ প্রত্যেকের মধ্যেই কিন্তু উৎসাহ সহকারে তারা ভোট প্রদান করছেন, উৎসবের মেজাজে ভোট প্রদান করছেন। জেলা শাসক তিনি নিজে বলছেন যে ইতিমধ্যেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, এখনো আরো অনেক সময় বাকি। যদি একটু পরিসংখ্যান আমাকে বলতে হয়, পশ্চিম আসনে কিন্তু এখনো পর্যন্ত 60 থেকে প্রায় 65% ভোট গ্রহণ পর্ব প্রায় সম্পন্ন হয়ে গেছে। শান্তরামনগরেও ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি যে 50% ভোট সেখানে সম্পন্ন। সেক্ষেত্রে কিন্তু উৎসবের মেজাজেই ভোট চলছে। এই মুহূর্তে আমি রয়েছি 6 আগরতলা আইটি ভবনের সামনে এবং এখানে প্রচুর সংখ্যক ভোটাররা আমরা দেখতে পাচ্ছি এখন স্তব্ধ রোদে তারা ভোট দিচ্ছে। আমি যদি ক্যামেরা পার্সনকে বলবো গোটা জায়গা ঘুরে দেখার জন্য যে মানুষের মধ্যে কতটা উৎসাহ এই গরমের মধ্যেও ভোট প্রদান করতে এসে। আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন 6 আগরতলার একটি নির্বাচনী কেন্দ্র থেকে আপনাদের প্রতিবেদন তুলে ধরলো। 6 আগরতলা থেকে গ্রাউন্ড জিরো থেকে, আর সেখানে নতুন ভোটার এবং বিভিন্ন বয়স্কের ভোটাররা কেমন উৎসাহের সাথে ভোট দান করছেন তা অবশ্যই তুলে ধরলো। আসবো আপনার কাছে আবার সঞ্জয় বাবু, আপনি যেটা বলছিলেন, আপনি বলছেন রাজ্যের ইতিহাসে এই যে উৎসবের মেজাজে, সেটা রাজ্যের ইতিহাসে কিছু আমাদের ছোটবেলাতে আমরা বা উঠতি বয়সে বা প্রথম যখন ভোট দিই আমরা, সেই সময়টাতে আমরা দেখতাম যে উভয় পাশেই আপনার লাইন ধরে দাঁড়িয়ে আছে শাসক দল, বিরোধী দল। তৎকালীন সময়ে কংগ্রেস এবং বিরোধী দলে ছিল সিপিএম। উভয়ই হাত জোর করে মানুষকে বলছে যে আপনারা ভোট দিন, আমাদেরকে দেখবেন, দিদি আমাদেরকে দেখবেন। কিন্তু কোনো ধরনের গোলমাল এগুলি আমরা দেখিনি। একজন আরেকজনের শিবিরে গিয়ে আপনার চা খেয়েছে, টিফিন করেছে। কিন্তু এর পরবর্তীতে ধীরে ধীরে আমাদের রাজ্যের পালাবদলের পর, বিশেষত এটা 80 দশকের শেষের দিকটাতে রাজনীতিতে দুর্বৃত্তায়নটা চলে আসলো। এটা দুঃখের হলেও সত্য, সেই সময় এই জিনিসটা আসার কথা ছিল না, কারণ তখন কংগ্রেসী শাসনের জমানা শেষ, মানুষ একটা নতুন কিছু ভেবেছিল। কিন্তু সেই সময়ও দেখা গেল যে এই আমার দলে আসলে পরে সমস্ত পঞ্চায়েতের এবং কোন সমস্ত সুযোগ সুবিধা, সরকারের সুযোগ সুবিধা পেতে গেলে আমাদের দিকে আসে। এই পর্যায়ে যেতে যেতে রাজনীতিতে এমন অবস্থা হয়ে গেল যে মারামারি চলে আসলো, খুনাখুনি চলে আসলো। আপনি আগরতলা থেকে ওইদিকে বিশ্রামগঞ্জ কিংবা এই মেলাঘর, সোনামুড়া ওইদিকে যাওয়ার পথে প্রচুর শহীদ বেদি দেখবেন। পার্শ্ববর্তী অঞ্চল এই আমাদের খয়েরপুর দিকে, সেখানেও শহীদ বেদি দেখবেন। জিরানিয়ার দিকে শহীদ বেদি আমরা ছোটবেলায় দেখতাম, এখন হয়তো অনেকগুলি রাস্তার পাশে এখন আর হয়তো নেই, কিন্তু এগুলি দেখতাম। এগুলি সকলেই সাক্ষী উভয় দলের, সিপিএম কংগ্রেস উভয় দলেরই এই রাজনৈতিক খুনাখুনিতে শহীদ হয়েছে। তার পরবর্তীতে আমরা কিন্তু এই জিনিস আর বন্ধ হতে দেখিনি। এখন সেই সময়ে বিরোধীরা দাবি করত যে রিগিং হয়েছে, সরকারে যারা ছিল তারা বলতো যে না, উৎসবের মেজাজে ভোট হয়েছে। এই জিনিস চলছে, আজও চলছে। সেটার তুলনামূলকভাবে হয়তো বা ধরুন এখন পরিসংখ্যানগত দিক থেকে রাজনৈতিক হয়তো মার্ডার কমেছে, কিন্তু সন্ত্রাসের জায়গাটা, মানুষের আতঙ্কের জায়গাটা, যে সেই পূর্বের জায়গাতে যে আমি একটা যে কোনো সমালোচনা করতে পারবো এবং আমি সেখানে আমার সমস্ত কিছু বলতে পারবো, মতদান করতে পারবো, সেই জায়গাতে সাধারণ মানুষ অনেকটাই আতঙ্কে আছে। এই জিনিসটা আমরা দেখছি এবং আমার এটা উপলব্ধি। ওকে, আপনি বলছেন যে খুন বন্ধ হলেও বা খুন যদি খুব বেশি নাও দেখা যায়, রাজনৈতিক যে খুনগুলো যেগুলো আগে কথা বলছিলেন আপনি, 80 দশকের কথা বলছিলেন, সন্ত্রাসের জায়গাটা একই রয়েছে, আতঙ্কে রয়েছে মানুষ। আমি আসবো আপনার এই বিষয়ে, এবং নবেন্দ্রবাবু আপনার কাছ থেকে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো এই বিষয়ে, যেটা সঞ্জয় বাবু বললেন কতটা আপনি সমর্থন করেন এই কথাটাকে। তবে দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই কিছুক্ষণের মধ্যেই
বিকেল 5টার যে রিপোর্ট জাতীয় স্তরে বিভিন্ন রাজ্যে যে আজ ভোট হচ্ছে লোকসভা নির্বাচন 102টি আসনের, সেখানে রিপোর্ট কিছুক্ষণের মধ্যেই হয়তো আর বেরিয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশন তা বের করবে। তবে বিকেল 3টে অবধি যে রিপোর্ট ছিল সেখানে জাতীয় স্তরের অ্যাভারেজ ভোট পড়েছে 49.78%, 49.78% ভোট পড়েছে, টার্ন আউট হয়েছে। তবে সবচেয়ে বেশি তার মধ্যে সবচেয়ে ত্রিপুরার জন্য অবশ্যই এটা গর্বের বিষয়, ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি এই 102টি আসনের মধ্যে 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যে ভোট হচ্ছে আজ, তার মধ্যে 68.11% ভোট ত্রিপুরাতে পড়েছে সর্বোচ্চ, এবং সর্বনিম্ন এই মুহূর্তে বিকেল 3টের খবরে বিহারে পড়েছে সবচেয়ে কম ভোট, 39.73% ভোট পড়েছে বিহার। আমাদের সঙ্গে এই মুহূর্তে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছে। সুপ্রীতির কাছে কি খবর রয়েছে, কোথায় সুপ্রীতি রয়েছে, কি দেখায়, কি তথ্য তুলে ধরা সুপ্রীতি আমাদের কাছে, চলুন একবার দেখে নিই। টিকটক টিকটক করে ঘড়ির কাঁটা এগোচ্ছে, ততই সূর্যের তেজ বাড়ছে। কিন্তু এই মুহূর্তে আমি যে স্কুল বা যে পোলিং স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, সেখানে একটা জিনিস একেবারে অভূতপূর্ব নজর কাড়া। আমার চিত্র সাংবাদিককে বলবো ঘুরিয়ে দেখাতে, যে ভোটের যে লাইন দেখছি সেই লাইনে মহিলা ভোটারদের উপস্থিতি একেবারে লক্ষণীয়। দুটো পাশাপাশি লাইন রয়েছে। এই মুহূর্তে যে পোলিং স্টেশনটি রয়েছে সেটা হচ্ছে রামনগর উপনির্বাচনের ভোট এখানে চলছে। রামনগর উপনির্বাচনের 17, 18, 19 এবং 20 এই 4টে বুথের ভোট। যে 4টে বুথের ভোটকে কেন্দ্র করে বলা যায় যে মহিলা ভোটারদের যে উপস্থিতি, যে সংখ্যাটা আমরা এর আগেও দেখেছিলাম, সেই সংখ্যাটা কোথাও গিয়ে সত্যিই আজকে প্রমাণ করছে যে অনেকটাই ছাপিয়ে গেছে। একজন প্রবীণ ভোটারের সঙ্গে কথা বলে নেব। দিদি, ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন, কখন থেকে দাঁড়িয়েছেন? এই তো আধা ঘন্টা। কেমন লাগছে? ভালো লাগছে। প্রত্যেকবার ভোট দেওয়া হয়? ভালো। এবার তো দুটো ভোট দিচ্ছেন রামনগরে, কেমন লাগছে? ভালো লাগছে। দুটো ভোট দেওয়ার ক্ষেত্রে তো বিভিন্ন নিয়ম রয়েছে, সেগুলো কি অবগত রয়েছেন? হ্যাঁ হ্যাঁ। জানেন কি কিভাবে দুটো ভোট দিতে হবে? এটা জানি না। এখানের ব্যবস্থা, পরিবেশ কেমন লাগছে? ভালো লাগছে। প্রচন্ড গরম, তো তাও এই গরমের মধ্যে কোথাও কি কষ্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কষ্ট তো কিছু হইবই, গরম না। গরম আছে, কষ্টও আছে, কিন্তু তার সঙ্গে গণতন্ত্র যেহেতু আমাদের এই দেশের বৃহত্তম একটা উৎসব, তাই সেই উৎসবে সামিল হতে 1952 থেকে 2024 মহিলা ভোটারদের সংখ্যা বা উপস্থিতিটা কিন্তু দিনে দিনে বাড়তে থাকছে। ক্যামেরায় জাকির হোসেনের সঙ্গে আমি সুপ্রীতি মুখার্জি, নিউজ ভ্যানগার্ড। রামনগর বিধানসভা কেন্দ্রের একটি উপনির্বাচনের এই মুহূর্তে চিত্র দেখছিলেন আপনারা, সুপ্রীতি মুখার্জি আমাদের সঙ্গে ছিলেন। আমরা অবশ্যই রাজ্যের বিভিন্ন প্রান্তের চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে যেই কথাগুলো সঞ্জয়বাবু বলছিলেন, নবেন্দুবাবু, এই যে রাজ্যে সন্ত্রাসের ইতিহাস, নির্বাচনকে ঘিরে সন্ত্রাসের ইতিহাস, আপনি কতটা সমর্থন করেন? আপনি আপনার মনে থাকবে আমি শেষ মানে আমাদের যে সাংবাদিক সম্মেলন হয়েছিল সেখানে আমি বলেছিলাম ত্রিপুরার রাজনৈতিক সন্ত্রাস কোথা থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, রাজনৈতিক সন্ত্রাসের বলি হয়েছিল খোয়াই থেকে। সেই ঘটনাটা পত্রিকা, তৎকালীন সময়ে পত্রিকা খুলে আমি দেখিয়েছিলাম। দেখুন, এই যে রাজনৈতিক সন্ত্রাস, সেটা কমিউনিস্ট পার্টি ত্রিপুরাতে নিয়ে এসেছে। হ্যাঁ, তর্কে যাওয়ার কোনো সুযোগ নেই। মানে ওই সময় থেকে এটা শুরু হয়েছে, ওদের দ্বারাই করা, ওদের পরিকল্পনা মাফিক সমস্ত বিষয়, ওদের মতাদর্শগত অবস্থান। এবং কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার আগে থেকেই যারা আমাদের জনজাতি অংশের ভাই বোনরা ছিল, তাদের খেপিয়ে তুলে তাদের মাধ্যমে একটা মানে সশস্ত্র আন্দোলন, সশস্ত্র বিদ্রোহ, এগুলি তাদের মস্তিষ্ক প্রসূতই। এখন পরিস্থিতি বদল হচ্ছে, পরিস্থিতি বদল হতে সম্পূর্ণ মানসিক স্থিতি পরিবর্তন করতে মানুষের দীর্ঘ সময় লাগবে। এটা একটা মানে লাগাতার একটা প্রক্রিয়া। এখন যেটা বলছিলেন যে এখনো এই ভয় আছে, আতঙ্কে আছে, নির্বাচনকে ঘিরে আতঙ্কে থাকে অনেকে। আতঙ্ক তো আছে, আমিও স্বীকার করি। আচ্ছা, আতঙ্ক আছে, আতঙ্ক থাকবে না কেন? আতঙ্ক তো থাকবেই। ভারতীয় জনতা পার্টি যদি আরো শক্তিশালী হয়ে ক্ষমতায় আসে, তাহলে তো জেলে যেতে হবে অনেকে। আর আতঙ্ক তারা থাকবে না। এই রাজ্যে কম কেলেঙ্কারি হয়েছে, অনেকের বিরুদ্ধে এখনো তো ফাইল নাড়াচাড়া হচ্ছে, দেখা যাচ্ছে কি হচ্ছে কি না, কোথায় যেতে হবে। মন্ত্রীকে আগে ইয়েতে মন্ত্রী ছিলেন, এবার জেলে ঢুকতে হয়েছে, আরো কতজনকে ঢুকতে হবে, কি বিপদে পড়তে হবে বলুন তো। আতঙ্কে থাকবে না।
আপনি বলছেন আতঙ্ক প্রাক্তন নেতা মন্ত্রীরা আতঙ্কে আছে। আমি বলছি প্রাক্তন নেতা মন্ত্রী না, যারা লুটেরা, হুম, লুটেরা তারাই আতঙ্কিত। যারা গাজা থেকে রসদ সংগ্রহ করেছে তারা আতঙ্কিত। যারা প্রাসাদ বানিয়েছে, হ্যাঁ, তারা খুবই আতঙ্কিত। আতঙ্কিত থাকবেই, তারাই আতঙ্কে থাকবে, থাকতে হবে তাদের আতঙ্কে। জনগণের স্বার্থে তাদের আতঙ্ক থাকতে হবে মনে। এবং আতঙ্ক এই যে কিছুক্ষণ আগে আপনারা দেখেছিলেন না, মহিলা লাইন ধরে জ্বালিয়েছে, আতঙ্ক, এটাই আতঙ্ক। এই জন্যই আজকে সকাল থেকে বলেছিলেন কার বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, এজেন্টদের যেতে দেওয়া হয়নি, এই সমস্ত গাল গল্প যে বলছিলেন, এই আতঙ্ক থেকে মানুষ যাতে কম বেরোয়, এই গন্ডগোল হবে। আতঙ্ক জাগিয়ে দিয়ে যত পারো কম সংখ্যায় মানুষ যাতে ভোট কেন্দ্রে যায়, এই চেষ্টাটা। কারণ তারা জানে মানুষের স্থিতি কি। মহিলারা কি, এত সংখ্যক মহিলা প্রত্যেকটা ভোট গ্রহণ কেন্দ্রে। আমি যেখানে ভোট দিয়েছি প্রাচ্য ভারতীতে, আমি মানে সকালবেলা একবার গিয়ে দেখেছি বিশাল লাইন, দাঁড়িয়ে থাকা সম্ভব না। আপনাদের বিভিন্ন সময় ফোন আসে, তো আমাকে বলতে হবে, সেই জন্য আমি সেখান থেকে চলে এসেছি। দুপুরবেলা 1:30টায় যখন গেছি, আমার সামনে 20-25 জন পুরুষ লোক ছিলেন, মহিলা ছিলেন অন্তত 150। আচ্ছা, মহিলাদের উপস্থিতি বেশি। সেই যে মহিলাদের কি প্রমাণ করে তাতে, সেটা প্রমাণ কি করে? প্রমাণটা মানে স্পষ্ট, পরিস্থিতিটা স্পষ্ট, মানুষ কি চাইছে তাও স্পষ্ট। এবং আমরা যে চেষ্টাটা করছি সেটা তার যে গুণগত যে পরিবর্তনগুলি হচ্ছে তা থেকে তাও স্পষ্ট। আমি বললাম অতীতের কয়েকটা ঘটনা, অতীতের নির্বাচনের পরে কি হয় কি না সেগুলি। আর মানুষ এখন বলতে পারছে, এই যে চিৎকার চেঁচামেচি করে যারা এই যেগুলি বলছে যে বিভিন্ন, এটা হচ্ছে গণতন্ত্রের প্রমাণ। গণতন্ত্র আছে বলতে পারতো। সাংবাদিকরা গিয়ে প্রশ্ন ছুড়ে, আপনার মনে আছে মানিক বাবুর জমানায় সাংবাদিক, আমিও তো সাংবাদিকতাই করেছি 27 বছর, কয়জন সাংবাদিক গিয়ে মানিক বাবুর সামনে প্রশ্ন করতে পারতেন? এড়িয়ে যেতেন, মুখ ঘুরিয়ে যেতেন। আমরা সেই প্রসঙ্গে আসবো, কিন্তু এই মুহূর্তে চলুন আমরা উদয়পুরের দিকে একটু যাই। আর নবীনবাবু, আমরা সঞ্জয় বাবু আপনার সঙ্গে থাকুন। আমরা উদয়পুরে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ দে গ্রাউন্ড জিরো থেকে, উদয়পুর থেকে কি চিত্র তুলে ধরছে, চলুন একটু দেখি আমরা। হ্যাঁ, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে 33 কাকরাবন শালগড়া বিধানসভা কেন্দ্রের একটি ভোট কেন্দ্রে, যেখানে একেবারে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। একেবারে আমরা জানবো এখানে যারা প্রিসাইডিং অফিসার রয়েছে ওনার কাছ থেকে এখন পর্যন্ত কতটুকু ভোট পড়েছে এই ভোট কেন্দ্রে। এখন পর্যন্ত 530 অ্যাসাইন ভোটার আছে, 919 মধ্যে 530, এটা পার্সেন্টেজ করলে হবে। টোটাল ভোটার এই পুলিং স্টেশনে অ্যাসাইন করা আছে 919, আর এমনি টোটাল ভোটার 933। তার মধ্যে পোস্টাল ব্যালট আছে 11 আর ইডিসি আছে 3, ওইটা বাদ দিয়ে টোটাল 919, তার মধ্যে 530। তাহলে এখন পর্যন্ত যদি আমরা সেটা পার্সেন্টেজ করি, 530 ডিভাইডেড 919, 57.67%। আমরা কথা বলবো যারা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে ভোট দেওয়ার জন্য তাদের সাথে। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। কিরকম? 1 ঘন্টার হবে। 1 ঘন্টা হবে। এখন কি অপ্রীতিকর ঘটনা? না, কোনো কিছু নেই, শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে ভোট হইতে আছে। ইভিএমে কোনো গলতের কারণ হলে কিছু? না। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে? আধা ঘন্টা। সাথেও এবং যারা ভোট দিয়ে বেরিয়েছে তাদের সাথেও কথা বলবো। কতক্ষণ লাইনে দাঁড়াইছেন ভোট দেওয়ার জন্য? দাঁড়াইছি অনেকক্ষণ। কিরকম লাগছে ভোট দিয়ে? সেটা ভালো লাগছে। কোনো কাউ কি বাধা টাধা কেউ দিছে? না, শান্তিপূর্ণভাবে দিচ্ছেন। আমরা কথা বলবো দীর্ঘক্ষণ লাইনে ধরে যারা নতুন ভোটারও রয়েছে তাদের সাথেও। এবছর কি নতুন ভোটার রয়েছে? হ্যাঁ, লোকসভায় নতুন। কিরকম লাগছে ভোট দিতে? এই তো ভালোই লাগছে, লাইনে দাঁড়িয়ে আছি, দেখছি। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে? হবে 1 ঘন্টার মতন হবে। হ্যাঁ, হবে। কিরকম লাগছে যে নতুন? হ্যাঁ, ভালোই লাগছে। ভালো লাগছে, নতুন করে দিচ্ছি, ভালোই লাগবে। ওকে, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ দের প্রতিবেদন আপনারা দেখলেন উদয়পুর থেকে 33 কাকরাবন শালগড়া বিধানসভার অন্তর্গত একটি বুথে উনি গেছিলেন। সেখানে 57.6% ভোট যখন উনি কথা বলেছেন প্রিসাইডিং অফিসারের সাথে, ততক্ষণ এত % ভোট পড়েছে। তো বন্ধুরা, আপনাদের আরেকটি খবর, আমরা জাতীয় স্তরে একটি খবর দিয়ে রাখি। এই মুহূর্তে শিবরাজ সিং চৌহান
নমিনেশন দাখিল করেছেন উনি, এবং পাশাপাশি এনসিপির লিডার, মহারাষ্ট্রের এনসিপির নেতৃত্ব ছগন ভুজওয়াল, উনি কিন্তু জানিয়ে দিয়েছেন উনি নাসিক কেন্দ্র থেকে উনি লড়াই করার কথা এবং এটাই প্রজেক্টেড ছিল, কিন্তু উনি জানিয়ে দিয়েছেন উনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে না, এনসিপি নেতৃত্ব ছগন ভুজওয়াল। নবেন্দ্রবাবু যে কথাগুলো বলছিলেন এবং সঞ্জীববাবু, এই যে নির্বাচনকে ঘিরে এবং নির্বাচনের আতঙ্ক ঘিরে আপনি বলছিলেন মানুষের আতঙ্ক, এখন কথা হচ্ছে যে এই যে নির্বাচনের পরিবেশ, যেখানে আজ বারবার শাসক এবং বিরোধীদের মধ্যে একটা জায়গায় শুধু তর্ক হচ্ছে পোলিং এজেন্টকে নিয়ে, এবং ভোটারদের ভোটদানে বাধা নিয়ে অভিযোগ করছে বারবার বিরোধীরা, এবং শাসক শিবির বলছে যে না, এই ধরনের কোনো অভিযোগ নেই, বিরোধীদের তেমন ভাবে পোলিং এজেন্টই নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এসইউসিআইসি কোথায় দাঁড়িয়ে আছে? দেখুন, একটা গণতান্ত্রিক ব্যবস্থা, যদি গণতন্ত্র যে অবস্থায় আমরা আছি সেটা যদি আমরা ধরি, তাহলে আমাদের পার্টির দৃষ্টিভঙ্গিতে বর্তমান হচ্ছে ক্ষয়িষ্ণু পুঁজিবাদের যুগ। এই ক্ষয়িষ্ণু পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় সবটাই ক্ষয়িষ্ণু, গণতান্ত্রিক যে মূল্যবোধ, ধ্যান ধারণা, সেগুলো আজকে ক্ষয়িষ্ণু। এই গণতন্ত্রের যে কথাটা, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, এখন টোটালটাই বদলে গেছে। সেটা হচ্ছে ফর দ্য ক্যাপিটালিস্ট, অফ দ্য ক্যাপিটালিস্ট, বাই দ্য ক্যাপিটালিস্ট। এর ফলে এখন গণতান্ত্রিক মূল্যবোধের জায়গাটাই আজকে নেই। গণতান্ত্রিক মূল্যবোধের ব্যবস্থাটা যদি, আস্থাটা আজকে থাকতো, যে কোনো সরকার তার প্রধান দায়িত্বই হচ্ছে গণতান্ত্রিক পরিবেশে ভোট করানো, এবং তা যদি হয় তাহলে বিরোধী দলের কোনো শিবির থাকবে না কেন? বিরোধী দলের লোক কি নেই? ভোটের পার্সেন্টেজ যদি আমরা হিসেব করি ত্রিপুরা রাজ্যের, তাহলে বিরোধীদের অবস্থান ভালোভাবেই আছে। তাহলে কেন তারা কোনো ধরনের পোলিং বুথ বা এগুলি করতে পারলো না? তাহলে একদিকে যেমন বিরোধী দলগুলির যেমন দুর্বলতা আছে, তাদের যেভাবে নাকি ধরুন একটা সাহস নিয়ে একটা ঐক্যবদ্ধ, আজকে সিপিএম, কংগ্রেস সহ আরো অনেকগুলি দল একসঙ্গে তারা ইন্ডিয়া জোট করেছে। আমরা কোনো জোটে নেই, এনডিএতেও নেই, ইন্ডিয়া জোটেও নেই। কারণ আমরা মনে করি দুইটা জুটি এই দেশের পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষাই করবে, মানে মৌলিক কোনো পার্থক্য নেই। কিন্তু কথা হচ্ছে যে গণতান্ত্রিক অবস্থান, সেই জায়গাতে থেকে এই ইন্ডিয়া জোটের তারা কেন একসঙ্গে তারা ঐক্যবদ্ধ আছে এবং লোকও আছে, তারপর করতে পারলো না কেন? কারণ তারাও যে শাসকের সঙ্গে পাল্লা দিয়ে যে করবে, তারপরে লোকজনেরা যেমনটা বলা বলি করছে, সেটা কানে আসলে, সেটা আপনারাও জানেন যে মানুষ এখন আতঙ্কিত। এই আতঙ্কের জায়গাটা হচ্ছে যে সাধারণ মানুষ কোনো কিছুতেই নিজেকে মানে সুরক্ষিত মনে করছে না, ফলে বাইরে কোনো কথা সেইভাবে বলতে পারছে না। সে যে দলই সরকারে থাকুক, তার বিরুদ্ধে সরাসরি বলতে পারছে না। ওকে, আপনি বলছেন মানুষের মত প্রকাশের স্বাধীনতা নেই এই মুহূর্তে, আপনি সেটাই বলার চেষ্টা করছেন বারবার। ঠিক স্বাধীনতা নেই এইভাবে বললে ঠিক আমার কথাটা আসবে না, কিন্তু বলতে গেলেও সে মানে বুকে কথা থাকলেও তার মুখে ফুটাতে পারছেন না। ওকে, ঠিক আছে, কেন পারছেন না, কি বৃত্তান্ত, আমরা সেগুলো একটু জানার চেষ্টা করব, এবং রবীন্দ্রবাবুর সঙ্গে আমাদের আছেন। কিন্তু তার আগে এই মুহূর্তে আরো একটি খবর আমরা দর্শক বন্ধুদের দিতে চাইব। নিজ কেন্দ্রে ভোটদানের পরেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ছুটেছেন পূর্ব ত্রিপুরার প্রার্থীর জন্য, পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর জন্য উনি সেখানে প্রচার করতে। ভোট দিয়ে পূর্ব কেন্দ্রের প্রচারে ছুটলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কৃতি সিং দেববর্মার হয়ে প্রচার করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আগামীকাল দলের একাধিক কর্মসূচিতে থাকবেন মুখ্যমন্ত্রী বলে খবর এই মুহূর্তে। এবং আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অঙ্কিতা, আমাদের প্রতিনিধি। দেখি অঙ্কিতা কি আপডেট দেয় আমাদের কাছে। অঙ্কিতা, শুনতে পাচ্ছ তুমি আমাকে? একদমই শুনতে পাচ্ছি। যতটুকু শোনা গেছে, মুখ্যমন্ত্রী নিজ কেন্দ্রে ভোটদান করে
উনি এই মুহূর্তে পূর্ব ত্রিপুরা কেন্দ্রের প্রার্থী কৃতি সিং দেববর্মার জন্য প্রচার করতে বেরিয়ে পড়েছেন, কি আপডেট রয়েছে? দেখো, আমাদের রাজ্যে দুটি আসনে ভোট গ্রহণ পর্ব চলবে। আজ পশ্চিম অংশ তৎসঙ্গে রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে এবং 26শে এপ্রিল হচ্ছে পূর্ব আসনে লোকসভা নির্বাচন। যেহেতু পূর্ব আসনে লোকসভা নির্বাচন, তাই সেক্ষেত্রে কিন্তু আর বিন্দু মাত্র সময় নষ্ট করতে নারাজ নয় শাসক দল বিজেপি। বিশেষ করে দেখো, আজ যেহেতু পশ্চিম আসনের নির্বাচন, সেই ক্ষেত্রে প্রত্যেকটি রাজনৈতিক দল ব্যস্ত রয়েছে জেতার কেন্দ্রে ভোট গ্রহণ পর্বকে সামনে রেখে। কিন্তু পশ্চিম আসনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিজেপির জন্য। একটু হলেও কিন্তু বিজেপির চিন্তা রয়েছে পশ্চিম আসন নিয়ে। তাই সেক্ষেত্রে পশ্চিম আসনে কোনোভাবেই প্রচারে খামতি রাখা যাবে না, যার জন্য আজ তিনি কিন্তু ওনার ভোট দানের পরে সোজা চলে গেছেন পূর্ব আসনে কৃতি সিং দেববর্মার সমর্থনে। বিশেষ করে দেখা গেছে তিনি সেখানে গিয়ে কৃতি সিং দেববর্মার সমর্থনে একটি জনসভা করেছেন, একটি রোড শো করেছেন। পানিসাগরে তিনি জনসভা করেছেন বলে আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি। তৎসঙ্গে তিনি ওনার সাথে কিন্তু উপস্থিত ছিল প্রাক্তন বিজেপির সভাপতি, বিজেপির যুব মোর্চার সভাপতি নবদল বণিক, যিনি এই মুহূর্তে বিজেপির চেয়ারম্যান। তিনি উপস্থিত ছিলেন আজ ওনার সফরকালীন। তিনি ট্রেন যোগে গিয়ে পৌঁছান এবং সেখানে গিয়ে কিন্তু উনি ওনার ভোট গ্রহণ প্রচার অভিযানটা শুরু করেছে। পূর্ব আসনের দিকে কিন্তু ইতিমধ্যেই নজর রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বদের। কেন কেন্দ্রীয় নেতৃত্বরা বিশেষ বার্তা দিয়েছেন রাজ্য নেতৃত্বদের, যেন তারা পূর্ব আসনে বেশি করে প্রচার করে, কেন সেখানে একটা ফ্যাক্ট রয়েছে। তাই সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই প্রচারের ঝড় তুলতে ভোট দেওয়ার পরে তিনি সরাসরি জনসভায় চলে গেছেন। আগামী দিনেও তিনি বিভিন্ন জনসভায় যোগ দেবেন বলে আমরা বিজেপি সূত্র মারফত খবর পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা তোমাকে আপডেট দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণে জেনে গেছেন ভোট নিজের কেন্দ্রে ভোট দান করার পর মুখ্যমন্ত্রী বেরিয়ে পড়েছেন পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী, বিজেপি মনোনীত এনডিএ প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে প্রচার করতে। এবং আপনারা সবাই জানেন আগামী 26শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ পর্ব হবে এবং 24 তারিখ বিকেল অবধি সেখানে সরব প্রচার হবে। তো মুখ্যমন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মুহূর্তে টিআইডিসি চেয়ারম্যান নবদল বণিক রয়েছেন এবং অন্যান্য নেতৃত্বরাও নিশ্চয়ই ছুটে যাবেন আজ ভোট গ্রহণ শেষ হওয়ার পর। আমরা যখন আজকে রাজ্যের ভোটের দিকে চোখ রাখছি, বারবার একটা জায়গায় উঠে আসছে, কিন্তু তার বাইরে, রাজ্যের বাইরেও আমরা যখন পশ্চিমবঙ্গের দিকে চোখ রাখি বা আমরা ছত্তিশগড় থেকেও হিংসার ঘটনা শুনে আসছি, খবর পেয়েছি, আপডেট পেয়েছি, মণিপুরে আপডেট পেয়েছি। মণিপুরে 5টি বুথে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে বলেও এই মুহূর্তে খবর রয়েছে। 2টো ইস্ট ইম্ফলে এবং 3টে বুথ ওয়েস্ট ইম্ফলে ভোট বন্ধ রাখা হয়েছে, সেখানে নানান রকম সমস্যার জন্য, সন্ত্রাসের জন্য। এখন রবীন্দ্রবাবু, একটা প্রশ্ন আমি সবাইকে করছি, আমাদের আজকের অতিথিরা যারা রয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে ভোট হয়, ভোটকে নিয়ে উন্মাদনা অনেক জায়গায় থাকে, কিন্তু আমাদের দেশের এই প্রান্তে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য, ত্রিপুরাতে ভোট নিয়ে এই ধরনের সন্ত্রাসের ইতিহাস কেন? এই ধরনের ভোট মানেই আতঙ্ক কেন? ভোট মানেই একদিকে আমরা বলছি উৎসবের মেজাজে ভোট, ত্রিপুরা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থাকে, 2 নম্বরই আজ রয়েছে এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে ওয়েস্ট বেঙ্গল, কিন্তু তার পাশাপাশি সন্ত্রাস রয়েছে ওয়েস্ট বেঙ্গল। দেখুন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যেখানেই কমিউনিস্ট পার্টির মদত রয়েছে সেখানে সন্ত্রাস হবেই। পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টির সেই কালচার, সিপিআইএম যেই জায়গায় শেষ করেছিল সেই জায়গা থেকে তৃণমূল শুরু করেছে। কেরালাতে হবে, সন্ত্রাস হবেই স্বাভাবিক। ত্রিপুরাতে ছেড়ে দিয়ে দিন, ওরাই সন্ত্রাস শুরু করেছে, হবে। মণিপুর বা এই সমস্ত এলাকার যে এক্সট্রিমিস্ট অর্গানাইজেশনগুলি, তারা এক জায়গায় থাকতে পারছে না, সেটা আলাদা বিষয়, সেই নিয়ে অন্যভাবে চর্চা করা যেতে পারে। কিন্তু তাদের যে আইডিওলজিক্যালি তাদের যে ব্রেকআপটা আসছে, তাদের মদত যারা যোগাচ্ছে, মানে এক্সটার্নাল পার্ট থেকে আসে তারা এই মদতগুলি, কিন্তু কারা তারা, তাদের যে রাজনৈতিক অবস্থান, তাদের মতাদর্শক অবস্থান, সেগুলি কি, সবগুলি খতিয়ে দেখলে আপনারা দেখবেন দেশের বাইরে কমিউনিস্টরা আছে, দেশের ভিতরের যে এই তকমাধারী কমিউনিস্টরা আছে, তারা এর সঙ্গে যুক্ত। আমি এই জায়গায় একটা, মানে পুঁজিবাদ নিয়ে কথা হচ্ছিল, আমি এই জায়গায় একটা কথা বলি, ভারতীয় জনতা পার্টি তার একাত্ম মানবতাবাদ, তার আদর্শ, আমরা
পুঁজিবাদ, সমাজবাদ কিংবা সাম্যবাদ, এই তিনটিকেই আমরা মনে করি এগুলি বস্তুবাদী দর্শন, এবং আমরা এর পেছনে ছুটি না। আচ্ছা, সমগ্র বিশ্ব এর পেছনে কোনো না কোনো ভাবে একটা না একটার পেছনে ছুটেছে, এবং সমগ্র বিশ্বে আজকে যেই অবস্থাটা সে দাঁড়িয়েছে এর পেছনে কারণ এটাই। এত হানাহানি, এত যেটা চলছে, সমগ্র বিশ্ব এখন ভারতের দিকে তাকিয়েছে, শান্তিপ্রিয় মানুষ ভারতের দিকে তাকিয়েছে। কারণ কেন দেখছে যে এটা একটা নতুন আদর্শ, নতুন মতাদর্শ। বাদের পেছনে ছুটছেন না আপনারা, কিসের পেছনে ছুটছেন? আমরা তো বললাম একাত্ম মানবতাবাদ, যা ভারতের নিজস্ব দর্শন। একাত্ম মানবতার নতুন কিছু নেই। অতীত ভারত যেভাবে দেখিয়েছে রাষ্ট্র পরিচালনা কিভাবে হতে পারে, এই রাজ্য পরিচালনা কিভাবে, রাষ্ট্র পরিচালনা কিভাবে হতে পারে, সমাজ ব্যবস্থায় কিভাবে কি হওয়া উচিত, কিভাবে পরিচালিত হওয়া উচিত, সেগুলি যেভাবে দেখিয়েছে সেগুলি সংক্ষিপ্ত সারে আমরা একাত্ম মানববাদ হিসেবে উপস্থাপন করেছি, যেখানে প্রত্যেকটি মানুষের অন্তর্দয়ের কথা বলা হয়েছে, যে সর্বশেষ পর্যন্ত মানুষটির কথা বলা হয়েছে, যার মতের গুরুত্ব থাকবে। ওকে নবেন্দু, আমরা এই বিষয়গুলো আলোচনা অবশ্যই অন্য কোনো দিনও করতে পারবো। আজকে একটু নির্বাচনকে ঘিরে আশপাশে, আপনি নির্বাচন কমিশনে গেছিলেন, আমার জানতে ইচ্ছে করছে আপনি নির্বাচন কমিশনে গেছিলেন, পরে ভুলে যাব আপনার কাছে এই প্রশ্নটা আমি জিজ্ঞেস করতে, যে সেখানে নির্বাচন কমিশন অভিযোগ আগে তো বিরোধী শিবির করেছে, বিরোধী প্রার্থী আশিস কুমার সাহা করেছেন, এবং প্রথম আমরা করেছি, আচ্ছা তারপর তো তারা করেছে। আচ্ছা, প্রথম আপনারা করেছেন, আমরা অভিযোগ করেছি। আপনি আপনার অভিযোগটা কি ছিল এবং নির্বাচন কমিশন কি বলেছে? নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছি, তারা বিভিন্ন জায়গায় আপনাদের সামনেই করেছেন বা বিভিন্ন জায়গায় করে, সব জায়গায় যাচ্ছেন না ওরা। আচ্ছা, উদ্দেশ্য প্রণোদিত ভাবে কয়েকটা বুথে গিয়ে, কয়েকটা পোলিং সেন্টারে গিয়ে তারা অভিযোগগুলি করছেন। আচ্ছা, এবং আমাদের নেতৃত্বকে মেলাইন করার জন্য এই কথাগুলি তারা বলছেন। তো এগুলি হচ্ছে মানে উদ্দেশ্য প্রণোদিত, যে তারা আটকে দেওয়া হয়েছে এই শহরের মধ্যে। কারোর বাড়িতে গিয়ে, আরে পোলিং এজেন্ট কে হবে তা কি আগে জানা যায়? কেউ জানতে পারে কোন পার্টির পলিটিক্যাল এজেন্ট কে? সেটা তো গোপনই থাকে। তো কার পোলিং এজেন্ট, অদ্ভুত কথাবার্তা, পোলিং এজেন্টের বাড়িতে গিয়ে তালা দিয়ে দিচ্ছে, তাদেরকে বেরোতে দিচ্ছে না, ঢুকলে বের করে দেওয়া হচ্ছে। আরে সবাই সবাইকে চেনে শহরের মধ্যে, কে কোথায় আছে কি আছে। তো সেই জায়গায় মানে এখন অপোজিশন যারা আছেন তারা যদি পোলিং এজেন্ট খুঁজে না পায়, তাহলে সেই দায়িত্ব তো বিজেপি নিতে পারে না, ভারতীয় জনতা পার্টি নিতে পারে না, যে আমি আপনাদের পোলিং এজেন্ট আমরা দিয়ে দেব। আমরা আগাম বলেছি, হ্যাঁ, যে প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে নির্দিষ্ট দূরত্বে বসার ব্যবস্থা থাকে, জামায়াত হওয়ার ব্যবস্থা থাকে। এবারে ছিল, আমি যে জায়গায় ভোট দিই প্রাচ্যভারতী যেখান থেকে, সেখানেও ঢোকার প্রত্যেকটা মুখোমুখি এরকম ছিল, গত বিধানসভা নির্বাচনের ছিল। এইবারও আমরা বিধানসভা নির্বাচনের সময় যেই জায়গাটায় বিরোধী যারা বসেছিলেন সেই জায়গাটা খালি রাখা হয়েছে যাতে তারা এসে বসে। আচ্ছা, আসেনি, মানে আমাদের লোক দিয়ে তো আর তাদের ফেস্টুনটা নিয়ে আমরা বসানোর ব্যবস্থা করতে পারি না। তারা যে একবার বসার চেষ্টা করতো শহরের সব জায়গায়, সেই সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লাগানো, শহরের রাজপথের ধারে, এই সমস্ত অভিযোগ, শুধুমাত্র অভিযোগ। একটা জিনিসকে এই অভিযোগ করে বলেই কিন্তু তারা আজকের দিনে বেঁচে আছে। হ্যাঁ, আজকের দিনে বেঁচে আছে। আপনারা দেখেছেন, টিভিতে দেখাচ্ছেন, এই অভিযোগটা ওনারা করেছেন। মানে এটা হচ্ছে বেঁচে থাকার তাগিদে এই অভিযোগের মাধ্যমে বেঁচে থাকা। আপনি দেখবেন ভোট গণনা তো হবে। আচ্ছা, এরা তো এই কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন ধরেই তো এই রাজ্যে শাসন করে এসছে। আমরা তো মাত্র সবে এলাম মাত্র। তো তারা যে এত সময়কাল ছিল, তাদের সহায়তায় কংগ্রেস প্রার্থী দিয়েছে, জামানত রাখতে পারবে কিনা দেখুন না। ওকে, জামানত জব্দ হবে এই প্রসঙ্গ আপনারা আগেও করেছেন, এখনো করছেন, কিন্তু এই মুহূর্তে আমরা একটু চলে যাব, আমাদের প্রতিনিধি দেবব্রত চক্রবর্তী রয়েছেন, উনি সেখানে বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে পশ্চিম ত্রিপুরা আসনের কি চিত্র সেটা আমাদের সামনে তুলে ধরবেন। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দেবব্রত চক্রবর্তী। দেবদা, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? এই মুহূর্তে দেবদা শুনতে পাচ্ছেন আপনি?
দেবদা, এই মুহূর্তে আপনি বামুটিয়ার যে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জায়গায় যেখানে ভোট গ্রহণ হচ্ছে সেখানে কি চিত্র আপনি দেখতে পাচ্ছেন? দেখো, আজকে আমি এবং শ্রীশান, আমরা সকাল থেকেই এই 3 বামুটিয়া কেন্দ্রের প্রতিটি যে পোলিং স্টেশন রয়েছে সেখানে আমরা ঘুরেছি, আমরা সচক্ষে দেখে এসেছি কি অবস্থা। মূলত ওই কেন্দ্রে 53টি পোলিং স্টেশন রয়েছে। একটা খুব ভালো লাগলো দেখে যে সকাল থেকেই কিন্তু ওখানকার যারা ভোটাররা ছিলেন তারা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছিলেন। তবে এটা যেমন ভালো লাগলো, আরেকটা বিষয় কিন্তু একটু কষ্ট দিল মনে। কেমন ধরো, যারা দীর্ঘ লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন কিন্তু তোমার বিদ্যুৎ বিভ্রাটজনিত কারণে বারবার এই ভোট গ্রহণ ক্ষেত্রে একটা বিঘ্নতার সৃষ্টি হচ্ছিল, যে কারণে বেশ কয়েকবার এই বিঘ্নতার কারণে বারবার কিন্তু এই ভোট গ্রহণ বিষয়টি থেমে গেছে, যে কারণে ভোটারদের একটু হয়রানি হতে হয়েছে। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে এখানে ভোটারের সংখ্যা কম, সেখানে দেখা গেছে প্রায় তোমার দুপুরের মধ্যেই 40-45% বা কোনো কোনো ক্ষেত্রে 50% ভোট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আবার তোমার আরেকটা কি জানো, আরেকটা বিষয় হচ্ছে মোহনপুর মহকুমা শাসকের দপ্তরের তরফে বিভিন্ন স্কুলের ভলান্টিয়ারদের নিযুক্ত করা হয়েছে এবং আশা কর্মীদের রাখা হয়েছে এখানে, যদি কেউ কোনো ধরনের অসুবিধা ভোগ করেন, অসুস্থতা বোধ করেন, তাদের জন্য তোমার ওষুধপত্র রাখা হয়েছে, ওআরএস রাখা হয়েছে। তারা কিন্তু এক্ষেত্রে তারা একটা সুযোগ পাচ্ছেন। এই যে পরিস্থিতি, নিরাপত্তার ব্যবস্থা কেমন ছিলেন সেখানে দেবুদা? নিরাপত্তার ব্যবস্থা বামুটিয়া কেন্দ্রের এই যে 53টা পুলিশ সেখানে? আমরা নিরাপত্তার বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, আমরা কথা বলেছি যারা প্রিসাইডিং অফিসার ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কোনো ধরনের অভিযোগ ছিল না এই অবস্থায়। তবে একটা বিষয় কি, কোথাও কোথাও কিন্তু তোমার একটি রাজনৈতিক দলের তোমার পুলিং এজেন্ট আমরা দেখতে পেয়েছি, বিরোধীদের কোনো কোনো ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই বিরোধীদের কোনো পোলিং এজেন্ট ছিল না। তথাপি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা বা বুথ জ্যাম এইসব ধরনের কোনো ঘটনা কিন্তু আমাদের নজরে পড়েনি। এই বিষয়গুলো বেশ নজর কেড়েছে। সুতরাং এক্ষেত্রে বলা যায় যে, তবে একটা বিষয় কি জানো, আরেকটা পরিপন্থী পরিবেশ ছিল। প্রচন্ড রৌদ্র, প্রচন্ড গরম। এই গরমের মধ্যেও সাধারণ মানুষ ভোটাররা দাঁড়িয়ে ধৈর্য সহকারে ভোটের জন্য অপেক্ষা করছিলেন। দু একটি জায়গায় অবশ্য তোমার ইভিএম বিকল হওয়ার বা কোনো কোনো ক্ষেত্রে ভিভিপ্যাটটা কাজ করছিল না, এইসব ক্ষেত্রে ত্রুটি বিচ্ছেদ ছিল। তথাপি নির্বিঘ্নেই এখন পর্যন্ত চলছে। একদম, অসংখ্য ধন্যবাদ দেবদা এই মুহূর্তে আমাদের আপডেট দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমাদের সঙ্গে এই মুহূর্তে দেবব্রত চক্রবর্তী ছিলেন, আমাদের নিউজ এডিটর, নিউজ ভ্যানগার্ডের, যিনি আমাদের বামুটিয়া কেন্দ্রের 53টি পোলিং স্টেশন, উনি সেখানে অনেকগুলো পোলিং স্টেশন ঘুরেছেন এবং যে রিপোর্ট উনি দিচ্ছিলেন যে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে এবং ভোট গ্রহণে তার জন্য কিছুটা বিঘ্ন হয়েছে, ভোটাররা হয়রান হয়েছেন এবং এই বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ কিন্তু বিভিন্ন জায়গা থেকে উঠে এসছে। বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, পাশাপাশি ইভিএম বিকল এবং ভিভিপ্যাট বিকল হয়ে যাওয়ার কিছু কিছু জায়গায় কমপ্লেন এসছে, এখান থেকেও এসছে। পোলিং এজেন্ট ছিল না, উনি বলছেন বিরোধীদের পোলিং এজেন্ট ছিল না এমন কয়েকটি পোলিং স্টেশনে, সেখানে শুধু শাসক শিবিরের পোলিং এজেন্ট ছিল। নবীনবাবু বলছিলেন যে শাসক শিবির বিরোধীরা যদি পোলিং এজেন্ট খুঁজে না পান তাহলে সেটার দায় বিজেপি। বলবেন বলুন, এই দলটা এতকাল ক্ষমতায় ছিল, আজকের দিনে এসে পোলিং এজেন্ট দিতে পারে না। হ্যাঁ, যে ঠিক আছে তাদের প্রার্থী নেই, কংগ্রেসের সঙ্গে তো তারা গাঁটছড়া বেঁধেছে, তারা তো সেইভাবে সহযোগিতা করবে। এতদিন ক্ষমতায় থাকো, এই দলটা যখন ক্ষমতায় ছিল তারা বিভিন্ন সময় তাদের সদস্য সংগ্রহ অভিযানের পর তারা হিসাব দিত। হ্যাঁ, তাদের
বিভিন্ন গণসংগঠনের সংখ্যা, পার্টির সদস্য সংখ্যা কত, সব মিলিয়ে গোটা রাজ্যের লোক সংখ্যা ছাড়িয়ে যেত। এখন এত লোক গেল কোথায়? আপনি আপনি বলুন, এত লোক যদি তাদের সদস্য সংখ্যা থাকে, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে অভিযোগ করার সুযোগটা কি করে আসে? তারপরে বলছি, হ্যাঁ, আপনারা ধরুন 18তে তারা ক্ষমতাচ্যুত হলো, ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের একটা ভালো সংখ্যক সদস্য ছিল। 5 বছরে কি এমন পরিস্থিতি হলো যে তারা বিরোধী দলের পদমর্যাদাটা হারিয়ে ফেলে, এখন কার্যকারণে আবার বিরোধী দলের পদমর্যাদা পেয়েছে। এটাও কতদিন ধরে রাখতে পারবে তার আমার মনে হচ্ছে না। এই আর মাস 3 পরে তারা সেই জায়গাটা ধরে রাখতে পারবে। এরপরে নির্বাচনে হয়তো তারা মানে তাদের সদস্যই থাকবে না। বামফ্রন্টের বিধায়করা কি আবার আপনাদের দলে যোগাযোগ করছেন? চেষ্টা তো করছেন অনেকেই। আচ্ছা, তো তাদের নেওয়া না নেওয়া নিয়ে আমরা তো সবকা সাথ সবকা বিকাশ, এই কথা তো আমি প্রথম থেকেই আমরা বলে আসছি। এখন কেউ যদি গঙ্গা নদীতে স্নান করতে চায় তো মানে স্বাভাবিক পুণ্য অর্জনের জন্য, তা আমরা তো আর মানা করতে পারি না, ঠিক আছে, কিন্তু তারপরে অনেক বিষয় বিবেচনার থাকে। ঠিক আছে, আমি আসবো আপনার কাছে, আবার আসবো নরেন্দ্রবাবু, আপনার কাছে আসবো, সঞ্জয় বাবুর সঙ্গে কথা বাকি রয়েছে, কিন্তু এই মুহূর্তে বিলোনিয়া থেকে আমরা একটু শুনে নেব প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী, উনি ভোটদান করার পর উনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন। বাদল চৌধুরী, আপনারা দেখতে পাচ্ছেন প্রাক্তন মন্ত্রী, উনি ভোটাধিকার প্রয়োগ করতে গেছেন বিলোনিয়ায়। 35-24 দেখা যাচ্ছে চিত্রে। স্যার ভোট দিয়েছেন, কেমন লাগলো? এখন নির্বাচনটা প্রচন্ড গুরুত্বপূর্ণ, বিজেপিকে হটাতে হবে, না হলে ভারতবর্ষের শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক সব অংশের মানুষ প্রচন্ড বিপদে পড়বে। এই সিদ্ধান্ত একটার পর একটা কার্যকরী করতেছে, এটা আগামী দিনে দেশের বেশিরভাগ মানুষকে প্রচণ্ডভাবে সেখানে বিপন্ন করে তুলবে। সুতরাং বিজেপি সম্পর্কে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সাবধান করতে হবে এবং বিজেপিকে হটাতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই, এর ছাড়া কোনো ব্যবস্থা নেই। আপনারা শুনলেন প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী কি বলছিলেন। এই মুহূর্তে আমরা শুনে নেব সুধন দাস, বামফ্রন্ট নেতৃত্ব সুধন দাস অভিযোগ করেছেন, উনি কি বলছেন, চলুন আমরা শুনে নিই ওনার বক্তব্য। তখন থেকেই আমাদেরকে সব জায়গাতে প্রচার করতে দেয় নাই, তো আমাদের পার্টি অফিস নেই, পার্টি অফিসগুলি ব্যবহার করতে পারতেছি না, সিপিআইএম এর বিরোধীদের তো শান্তিপূর্ণ প্রচারই তো নাই। ভোটের আগের দিন রাত্রে থেকে সম্ভাব্য আমাদের যারা নেতৃত্বরা আছে তাদের বাড়িতে বাড়িতে টেলিফোনে লোক মারফতে খবর পাঠাইতেছে কোনো অবস্থাতেই যাতে এই এজেন্ট, পোলিং এজেন্ট না হয়, পোলিং এজেন্ট যাতে না হয় সেই বার্তা পাঠাইতেছে। ভোরবেলা আমি ঘুম থেকে উঠানোর আগেই খবর আইছে আমাদের পোলিং এজেন্ট যাইতেছিল। প্রথম নম্বর হচ্ছে কমলপুর 41 নম্বর বুথ, আমাদের এজেন্ট হলো অমৃতলাল দাস। 5:45 বাজবো ওই টাইমে বাধা দিয়েছে, সেখান থেকে ফিরে আইছে। তারপরে আমরা সমস্ত জায়গাতে জানাইলাম। তারপরে বাধা দিছে এই সিদ্ধিনগর বুথে 44 নম্বর বুথ, আমাদের এই এজেন্ট হওয়ার কথা বাবুল দেবনাথ, সে আসার পর তাকে ওইখান থেকে ফেরত দিছে। 36 নম্বর বুথ মানিক দাস, তারপরে সুদেব মল্লিক, তাদেরকে ফেরত দিছে, যদিও পরবর্তী সময় আবার অনেক লড়াই করে 36 নম্বর বুথে এজেন্ট দেওয়া গেছে। 18 নম্বর বুথ, সেখানে ভোটার এজেন্ট কাউকে আইতে দিতেছে না। ভিডিও ফুটেজ চিফ ইলেকট্রাল। আপনারা শুনলেন বামফ্রন্ট নেতৃত্ব সুধন দাস কি অভিযোগ করলেন। আমি ছোট্ট করে নবেন্দ্রবাবু আপনাকে ছেড়ে দেওয়ার আগে একটু ওনার বক্তব্যের প্রতিক্রিয়া আনতে চাইব। সুধন দাসের রাজনৈতিক জীবনটা কি? সুধন দাসের
বিধানসভায় চর্চা হতো। আমি তো এখানে বসে কি বলবো, বিধানসভায় যে রেকর্ড আছে সেটা শুনে নেবেন। সুদন দাসের যে রাজনৈতিক জীবন বা সুদন দাসের এলাকায় কি এই 18 বিধানসভা নির্বাচনের পর সাংবাদিকরা যখন গেছেন বেলোনিয়া সহ ওই সমস্ত এলাকায় বড় বড় গর্ত করে রেখেছিল, সাংবাদিকরা তো সেই সমস্ত ছবি তুলে এনেছে যে জ্যান্ত কবর দেওয়ার জন্য। হ্যাঁ, ক্ষমতায় আসতে পারেননি, ফলে সেগুলি আর হয়ে ওঠেনি। ওই অফিস খুলতে পারেন না, অফিসে তো তালা ঝুলে ছিল সাধারণ মানুষ, পরে পুলিশ গিয়ে উদ্ধার করেছে অস্ত্র শস্ত্র, সেগুলি কি ভুলে গেছে নাকি মানুষ? এই সমস্ত কথা বলে এখন এজেন্টদের হুমকি দেওয়া হয়েছে, ভোটারদের যেতে বাধা দেওয়া হয়েছিল অভিযোগ করছেন। এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে। বিপ্লবী হুমকি দিলে ফিরে এলেন কেন? বিপ্লব করবেন না, আপনারা বিপ্লবের আদর্শ অনুপ্রাণিত। কোথায় আপনাদের বিপ্লব? আপনারা তো বিপ্লবী সংগ্রাম, আপনাদের কোথায় সেই সমস্ত কথা? এইগুলি একদম বাড়ি থেকেই বের হননি। হ্যাঁ, আতঙ্ক অত আছে, আমি তো বলছি আতঙ্ক তো তাদের থাকবে, থাকতে হবে তাদের আতঙ্ক। জনগণ তাদের মধ্যে আতঙ্ক তৈরি করে দিয়েছে। হ্যাঁ, এই যে সোভিয়েত ইউনিয়ন, তারা যেভাবে ক্ষমতাসীন হয়েছিল কমিউনিস্ট পার্টি, সেই সমস্ত দেশের স্টালিন মৃত্যুর পর মৃতদেহটা অব্দি তুলে ফেলা হয়েছিল, জ্যান্ত থাকতে কোনোদিন অভিযোগ তুলতে পারেনি। এগুলি হয় কমিউনিস্ট পার্টির পতন যখন হয়। ভারতীয় ভাবধারার বাইরে গিয়ে যারা ওই সমস্ত মনে করে যে অস্ত্রের মুখে মানুষকে দমন করে রাখবে, হ্যাঁ, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করবে, তাদের পরিণতি এটা হয়। তাহলে আপনি বলছেন যে অভিযোগগুলো ওনারা করছেন, একটু আগে অন্যান্য নেতৃত্বরা করেছে, অনিল চক্রবর্তী করেছিলেন, সুদন দাসকে আপনি শুনলেন, তাহলে এগুলো অসত্য আপনি বলছেন? না, এগুলি সত্যতা কোথায় থাকবে বলুন? তারা তো বাইরে থেকে বেরই হয়নি। যাদের নাম বলেছে তারা যদি বাড়ি থেকে, তারা যদি বিপ্লবের আদর্শ অনুপ্রাণিত হয়ে থাকতো, তারা বিপ্লবিক চিন্তা ভাবনা, কেন ফিরে এলেন? কেন ঘুরে দাঁড়ালেন না? কেন পুলিশের সহায়তা নিলেন না? অসংখ্য ধন্যবাদ নবেন্দুবাবু আপনাকে সঙ্গে থাকার জন্য। আজ আপনি অনেকক্ষণ ছিলেন আমাদের সঙ্গে, ধন্যবাদ আপনাকে। সঞ্জয়বাবু, আপনার সঙ্গে আমরা একটু কথা বলবো এই বিষয়টা। আপনার কি মতামত, যেই অভিযোগগুলো সুদনবাবু করছিলেন এতক্ষণ, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কেমন হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, আমি আজকের বক্তব্যের শুরুতেই বলেছি যে এই যে অভিযোগগুলো, এগুলি আমরা বিগত দিনগুলোতে যে যখনই শাসকে থাকে সে তার অ্যাডভান্টেজ নেয়, গণতান্ত্রিক মূল্যবোধ, এই সমস্ত বিষয়গুলি আজকে কথার কথা। আজকে আমি যদি অন্যভাবে দেখি, তাহলে দীর্ঘদিন যাবতই আমাদের দেশে এক ধরনের ফেসিবাদ কায়েম হয়েছে এবং গণতান্ত্রিক মূল্যবোধ যেহেতু নিঃশেষিত, ফলে যে কোনো শাসকে থাকছে সে সেই সুযোগের সদ্ব্যবহার করছে। পুলিশ প্রশাসন এবং লাঠিয়াল বাহিনী বা যে বাহিনী বলুন, সমস্ত কিছু মিলিয়ে বিরোধীদের উপর ত্রাস সৃষ্টি করে সমস্ত মানুষকে ভোট নিয়ে নেওয়ার প্রক্রিয়া শুধু ত্রিপুরা নয়, ত্রিপুরা বলুন, এই পশ্চিমবাংলার বিভিন্ন খবরাখবরগুলিতে দেখছিলাম কিভাবে মারামারি হচ্ছে, বোমবাজি হচ্ছে। ফলে যে যখন ক্ষমতায় থাকছে সেখানেই সে অ্যাডভান্টেজ নিচ্ছে। সমস্ত মানুষের ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে সেই গ্যারান্টি দেওয়ার জায়গাতে ভারতবর্ষে বোধহয় এখন আর কোনো জায়গাতেই সে তেমনভাবে সম্ভব নয়, কারণ গণতান্ত্রিক অবস্থার এখন নিঃশেষিত, মূল্যবোধ নেই। ফলে এই অবস্থা, যেমন ধরুন আজকে ভোট দেওয়ার সময় আমরা আজকে যাচ্ছিলাম, আমাদের প্রার্থী কমরেড অরুণ কুমার ভৌমিক, আমি এবং আমরা আরো কিছু একসঙ্গে যাচ্ছিলাম ভোট দিতে। যাওয়ার সময় ভোট যে যাকে খুশি দেবে, আমাকে দিতে হবে তা নয়, কিন্তু এই যে দেখা হলে পরে একটা কুশল বিনিময়, সেই জায়গাতে পর্যন্ত আজকে ভাবছে যে কথাই বলছে না বা কেউ তাকাচ্ছে না ঠিকভাবে। এই যে জায়গাটা, তার মধ্যে একটা সম্পর্কের ক্ষেত্রে যে এটা নিজের পক্ষে অন্তত একটা আদান প্রদান, এটা মানে কার্সি যেগুলিকে বলে, যে কেমন আছেন, ভালো আছেন কিনা, এই সমস্ত বিষয়গুলিও আজকে উঠে যাচ্ছে। আমরা দেখছি যে এক দুজন ছাড়া বাকিরা কথাই বলছে না, অথচ সবাই সবাইকে চেনে। এটা সারা রাজ্যেরই অবস্থা।
অসংখ্য ধন্যবাদ সঞ্জয় বাবু আজ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা নির্বাচনের নানান দিকে চোখ রাখছিলাম, আপনারাও আমাদের সঙ্গে এসে জুড়েছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আপনারা নিউজ ভ্যানগার্ড থেকে এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতি নেব, কিন্তু আপনাদের সকাল থেকে আমরা নির্বাচনের নানান আপডেটস, নানান খবর, কোথায় কি হচ্ছে না ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গার চিত্র তুলে ধরেছি। একদম আমাদের গ্রাউন্ড জিরো থেকে আমাদের রিপোর্টাররা, আমাদের প্রতিনিধিরা আপনাদের সামনে তুলে ধরেছেন চিত্র। পাশাপাশি পশ্চিমবঙ্গে কি হচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্তের কি ধরনের বড় বড় আপডেটস রয়েছে সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নেব। বিরতি নেওয়ার পর আমরা ফিরে আসবো এবং নানান খবর, আপডেট এবং অবশ্যই টক শো থাকার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।